হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা 2024 সালে ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ যারা 2025 সালে ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এ রয়েছে দ্য অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, সেটারই পার্ট 2 আজকের এই ভিডিওতে শেয়ার করব। আশা করি তোমরা পার্ট 1টা দেখেছো। যদি না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, এক্ষুনি গিয়ে দেখে নাও। খুবই সহজভাবে তোমাদের পার্ট 1টা বুঝিয়েছি আর বুঝিয়ে দিয়েছি, এবং সাথে তোমরা এমনভাবে টেক্সটটাকে যদি তোমরা পড়ো তাহলে আর এমসিকিউ করতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। এমসিকিউ করার জন্য কিন্তু আর বই খুলতে হবে না। 4 নম্বর তো এমসিকিউ রয়েছে, সেটা তো করতে হবে, তাই না? তো চলো দেখা যাক কি রয়েছে। হাফ দ্য এনচ্যান্টমেন্ট, পার্ট 2 তাহলে শুরু করা যাক। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস মানে হচ্ছে স্থান, ওই স্থানটা অর্ধেক মায়াবী হয়ে পড়েছিল। এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে মায়াবী হয়ে পড়েছিল। কী করে, কিসের জন্য ছিল? কারণ ওখানে মিউনিসিপ্যালিটির আলোর ব্যবস্থা ছিল না। মিউনিসিপ্যালিটির যেহেতু আলোর ব্যবস্থা ছিল না, তাই সেই জায়গাটা আধো আলো রয়েছে, আধো অন্ধকার, তার জন্য জায়গাটাকে দেখে মনে হচ্ছিল মায়াবী জায়গা। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, জায়গাটা আলোকিত হয়েছিল দোকানের আলোতে, এবং ওখানে যারা দোকান দিয়েছিল এর আগের ইউনিট না, পার্ট 1টাতেই পড়েছে যে একজন মেডিসিন বিক্রেতা ছিল, জাদুকর ছিল, এইরকম যারা লোকজন ছিল, তারা যে আলোগুলো এনেছিল সেই আলোতেই কিন্তু জায়গাটা আলোকিত হতো, বাকি আর কোনো কিন্তু আলোর ব্যবস্থা ওখানে ছিল না। 1 or 2 had hissing gas lights 1 or 2 had hissing gas lights। একজন কি দুজন, মানে যারা ওখানে জিনিসপত্রগুলো বিক্রি করছিল, আরও তো অনেকজন লোকজন ছিল, এর আগে তো পড়লে তোমরা, তাদের কাছে এক কি দুজনের কাছে কি ছিল? হিস শব্দ করা গ্যাস লাইট ছিল। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স স্টাক আপন পোলস, এবং কিছু লোক কী করতো, একটা মানে নগ্ন খুঁটির উপর একটা মশাল জ্বালিয়ে রাখতো। সাম ওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, এবং কিছুজন কী করতো, তাদের দোকানটাকে আলোকিত করতো কিছু পুরনো সাইকেলের বাতি দিয়ে। অ্যান্ড 1 or 2 লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইথাউট লাইটস অফ দেয়ার ওন, এবং এক কি দুজন এই অ্যাস্ট্রোলজারের মতো, অর্থাৎ জ্যোতিষীর মতো কোনো রকম আলো ছাড়াই তাদের ব্যবসা বাণিজ্য চালাতো, মানে তাদের ব্যবসা বাণিজ্য কোনোভাবে তারা চালিয়ে দিত। আর অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে আলোর দরকার ছিল না, কারণ ওই অন্ধকারেই কিন্তু ওর কাজটা বেশি সুবিধা হতো, তার জন্য অ্যাস্ট্রোলজারের কিন্তু আলোর ব্যবস্থা করার কোনো দরকার ছিল না, মানে জ্যোতিষীর আলোর কিন্তু কোনো প্রয়োজন ছিল না, বরং ওই জায়গাটা ওর জন্য ভীষণই ভালো ছিল। ইট ওয়াজ অ bewildering ক্রস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং আলো আধারির এই যে খেলা, এই আলো আধারির খেলাতে মানে জায়গাটাতে একটা অদ্ভুতুরে ব্যাপার যেন সৃষ্টি হয়েছিল। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এই যে বললাম, এটা এই অ্যাস্ট্রোলজারকে মানে জ্যোতিষীকে খুব ভালোভাবে খাপ খাইয়ে নিয়েছিল বা মেনে নিয়েছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার ওয়েন হি বিগ্যান লাইফ। জীবনে সে তার যখন জীবন শুরু করেছিল তখন কিন্তু তার এক ফোঁটাও ইচ্ছা ছিল না যে সে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী হবে। ইন্টেন্ডেড মানে হচ্ছে ইচ্ছা। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, কারণ সে জানতো না যে তার সাথে পরের মুহূর্তে কী হতে চলেছে, কারণ সে জানতো না তার সাথে পরের মুহূর্তে কী হতে চলেছে, তাহলে সে লোককে বলবে কী করে যে লোকের ভবিষ্যতে কী হবে? সে কিন্তু এগুলো কিছুই জানতো না, এই সব কিছু কিন্তু তার প্র্যাকটিসের ফল। দেখো এখানে লাইনটা ভালো করে লক্ষ্য করো। হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, তার নিজের সাথে পরের মুহূর্তে বা পরের মিনিটে পরের মুহূর্তে কী হতে চলেছে সেটাই সে জানতো না, তো লোকের ভবিষ্যৎ সে কী বলে দেবে? তাই জীবনটা যখন সে শুরু করেছিল তার কিন্তু কোনো রকম ইচ্ছা ছিল না যে সে একজন জ্যোতিষী হবে। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়্যার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, মানে তার নিষ্পাপ খরিদ্দাররা যেরকম গ্রহ নক্ষত্রের ব্যাপারে কিছু জানে না, সেরকমই সে কিন্তু এগুলোর প্রতি ভীষণই অপরিচিত ছিল, স্ট্রেঞ্জার, অপরিচিত ছিল। Yet he said things which pleased and astonished
everyone. Yet he said things, তাও কিন্তু যখন সে এই ব্যবসাটা শুরু করেছিল এমন এমন কথা বলতো যেটা সবাইকে আনন্দিত করতো এবং সাথে অবাক করে দিত. দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড স্ট্রিউড গ্রেস ওয়ার্ক. এবং এটা কিন্তু একদিনে হয়নি, এটা হচ্ছে তার স্টাডি মানে হচ্ছে অধ্যাবসায় বলতে পারো, প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন, অ্যান্ড স্ট্রিউড গ্রেস ওয়ার্ক এবং বুদ্ধিদীপ্ত অনুমানের ফলে কিন্তু এই জিনিসগুলো হয়েছিল. মানে প্রথমে তার কিন্তু জীবনে কোনো রকম ইচ্ছা ছিল না যে সে অ্যাস্ট্রোলজার অর্থাৎ জ্যোতিষী হবে. তারপর ধীরে ধীরে যখন তাকে এই পেশাটা গ্রহণ করতে হলোই, বাধ্য হয়ে সে যখন গ্রহণ করলো, তখন এখনও অবধি কিন্তু সে তার কাস্টমারদের মতো, তার নিষ্পাপ খরিদ্দারদের মতো সেও কিন্তু তারাদের প্রতি ততটাই স্ট্রেঞ্জার মানে অপরিচিত যতটা তার নিষ্পাপ কাস্টমাররা, সহজ সরল কাস্টমাররা, সেরকমই কিন্তু তারাদেরও কিন্তু অতটা জানে না. কিন্তু যেহেতু সে এই জীবিকাটাতে রয়েছে, সে কী করছে, তার স্টাডি অধ্যাবসায়, প্র্যাকটিস অর্থাৎ অনুশীলন এবং বুদ্ধিদীপ্ত অনুমানের মাধ্যমে কিন্তু সে কাজটাকে চালায়. অল দ্য সেম ইট ওয়াজ as much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of a day. All the same, it was as much an honest man's labor as any other. দেখো, ওর সাথে যারা ব্যবসা করতো মানে ওর পাশে যারা যাদের দোকান ছিল, একজন চিনেবাদাম বিক্রি করতো, একজন ওষুধ বিক্রি করতো, একজন জামা কাপড় বিক্রি করতো, আরও অনেক লোকজন ছিল. তো তারা যেরকম সৎ পথে ইনকাম করছে, সেই রকমভাবে কিন্তু এও সৎ পথে ইনকাম করছে. অর্থাৎ কিন্তু এটাই বলতে চাইছে যে কখনোই তোমার ভাবা এটা ঠিক হবে না যে সে অসৎ পথে ইনকাম করছে, কারণ সে এমন কথা বলতো যেগুলো মানুষ শুনতে চায়, মানুষ যে ধরনের কথাগুলো শুনতে চায় সেই ধরনের কথাগুলো কিন্তু সে বলতো. আর সে কিন্তু দিনের শেষে যে টাকাটা ইনকাম করতো সেটা কিন্তু সৎ পথেই করতো এবং সেটা তার প্রাপ্য ছিল. ডিজার্ভ মানে হচ্ছে প্রাপ্য. যেটা সে ইনকাম করতো, মানে যে অর্থটা সে পেতো, সেটা কিন্তু তার সৎ পথে, যেরকম অন্য আরও 4-5টা মানুষ সৎ পথে ইনকাম করছে, সেরকমভাবে ও কিন্তু সৎ পথে টাকাটা ইনকাম করতো. সেই সৎ পথে উপার্জনের অর্থটা দিয়ে সে কিন্তু বাড়িতে টাকাটা নিয়ে যেত. He had left his village without any previous thought or plan. সে তার গ্রাম ছেড়েছিল কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই. If he had continued there, he would have carried on the work of his forefathers. যদি সে সেখানে থাকতো তাহলে সে কী করতো, সে তার পূর্বপুরুষদের কাজটাই করতো. নেমলি মানে বলতে গেলে কী করতো তাহলে ও, টাইলিং দ্য ল্যান্ড, জমিতে লাঙল দিত, লিভিং জমিতে লাঙল দিয়ে বেঁচে থাকতো, আর কি করতো, ম্যারিং বিয়ে করতো, অ্যান্ড রাইপেনিং হিজ কর্নফিল্ড এবং শস্য ফলাতো, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং পৈতৃক বাড়ি সামলাতো. বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না. রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড মানে হচ্ছে তার শস্য ফলাতো এবং সেখানে ও বুড়ো হয়ে যেত, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম এবং ওর পৈতৃক বাড়িতেই থাকতো. বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেটা হওয়ার ছিল না. He had to leave home without telling anyone, and he could not rest till he left it behind a couple of 100 miles. এবং তাকে কাউকে কিছু না জানিয়েই বাড়ি ছাড়তে হয়েছিল. কেন ছাড়তে হয়েছিল সেটা পরে জানতে পারবে. তাকে কাউকে কিছু না জানিয়ে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল এবং 200 মাইল, এ কাপল অফ 100 মাইলস, মানে 200 মাইল পেরোনোর, মানে গ্রাম ছেড়ে 200 মাইল পেরিয়ে না আসার অবধি সে কিন্তু থামেনি. মানে গ্রাম থেকে বলতে চাইছে যে তার গ্রামটা তাহলে কত দূরে, 200 মাইল দূরে. এটা কিন্তু এমসিকিউতে দিতে পারে. এ কাপল অফ 100 মাইলস মানে 200 মাইল দূরে. টু এ ভিলেজ it is a great deal as if an ocean flowed between. To a villager it is a great deal as if an ocean flowed between. একজন গ্রামবাসীর পক্ষে, ভিলেজার মানে যে গ্রামে থাকা একটা মানুষের পক্ষে যে হঠাৎ করে শহরে চলে এসছে এবং 200 মাইল দূরে অচেনা একটা অজানা জায়গায় যেখানে তাকে কেউ চেনে না, তার কাছে দুটো সমুদ্রের মাঝখানে, ওশিয়ান ফ্লোট বিটুইন, যেন মনে হচ্ছে যে সে সাগরে এসে পড়েছে, দুটো সাগরের মাঝে এসে বাস করার মতো তার অবস্থা প্রথমে ছিল. হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাভেল. মানুষের সমস্যার সে একটা কাজের সুবিধাতে মানুষের সমস্যার সে একটা সমালোচনা বা অ্যানালিসিস বের করেছিল. অ্যানালিসিস মানে হচ্ছে বলতে পারো যে
সমালোচনা ঠিক ব্যাপারটা নয়, অ্যানালিসিস মানে হচ্ছে সে মানুষের কাজের একটা অনুশীলন বের করেছিল। ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, মানুষের কী কী সমস্যা থাকে, এক হচ্ছে বিয়ে নিয়ে সমস্যা, টাকা নিয়ে সমস্যা, আর মানুষের বন্ধন নিয়ে সমস্যা। মানুষের বন্ধন মানে হচ্ছে মানে ধরো কারোর ভাইয়ের সাথে ভাইয়ের মিল নেই বা কোনো ভাই বোনের সাথে মিল নেই, মানুষের যে সম্পর্ক সেই সম্পর্কের যে সমস্যা সেটা নিয়েই হচ্ছে মানুষের মূল সমস্যা। তো এই তিনটে জিনিস নিয়ে মানুষের সমস্যা, সাধারণ মানুষের এই তিনটে জিনিস নিয়েই সমস্যা হয়। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন, এবং দীর্ঘ সময় ধরে সে প্র্যাকটিস করার পর মানে দীর্ঘ সময় ধরে সে অনুশীলন করার পর সে তার অনুমানগুলো আরও বেশি তীক্ষ্ণ হয়েছে। শার্পেন্ড মানে তীক্ষ্ণ হওয়া। উইদিন 5 মিনিট হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, 5 মিনিটের মধ্যে সে বুঝে যায় যে ভুলটা আসলে কোথায়। হি চার্জ 3 pice পার কোশ্চেন অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 minutes। সে 3 পয়সা চার্জ করে প্রতিটা প্রশ্নের জন্য, মানে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে 3 পয়সা করে নেয়। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes, এবং ততক্ষণ অবধি মুখ খোলে না যতক্ষণ না উল্টো দিকের লোকটা মানে তার যে খরিদ্দার সে টানা কম করে 10 মিনিট যতক্ষণ না সে কথা বলে নেয় ততক্ষণ অবধি সে মুখ খোলে না, মানে অর্থাৎ যদি ততক্ষণ অবধি কোনো কথা বলে না। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস, এবং এটার ফলে কি হয়, তার কাছে যথেষ্ট তথ্য থাকে যে তাকে 1 ডজনের মতো উত্তর এবং উপদেশ সে দিতে পারে। ওয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম গেজিং অ্যাট হিজ পাম, যখন সে তার সামনের ব্যক্তিটার হাতের তালু দিকে তাকিয়ে বলে, পাম মানে হচ্ছে হাতের তালু, আর গেজিং মানে হচ্ছে তাকিয়ে থাকা, একদৃষ্টে তাকিয়ে থাকে, বলে ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস অফ ইউর এফোর্টস, অনেক ক্ষেত্রে তুমি তোমার প্রচেষ্টার যথেষ্ট ফলাফল পাচ্ছ না। 9 out of 10 were disposed to agree with him, এবং 10 জনের মধ্যে 9 জনই তার কথায় কিন্তু সম্মতি দেয় যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে আমি যতটা কাজ করছি ততটা কিন্তু আমি ফলাফল পাচ্ছি না। অর হি কোশ্চেন্ড, বা সে প্রশ্ন করে, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, মে বি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিপোজড টুয়ার্ডস ইউ, অথবা সে প্রশ্ন করে মানে এরকম কথা বলে বা অথবা সে প্রশ্ন করে যে তোমার পরিবারে কি এরকম কোনো মহিলা আছে বা দূরের কোনো আত্মীয় যে তোমার প্রতি খুশি নয় বা তোমার সাথে ভালো ব্যবহার করে না বা আচরণ করে না। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, বা সে কখনো চরিত্র বিশ্লেষণও করে। মোস্ট অফ ইয়োর ট্রাভেল আর ডিউ টু ইয়োর নেচার, তুমি বেশিরভাগ সমস্যা ভোগ করছো তোমার আচরণের জন্য, তোমার স্বভাবের জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন ওয়্যার হি ইজ, তুমি শনির সাথে মানে শনি গ্রহের সাথে কিভাবে একসাথে থাকতে পারো, এটা কিন্তু ওকে জিজ্ঞাসা করে। মানে বলতে চাইছে যে যেখানে তুমি কেন তো রুক্ষ আচরণ করো, রুক্ষ আচরণ কে করে, শনি করে, শনি গ্রহ। বলতে চাইছে যে অ্যাকচুয়ালি স্যাটার্ন, শনি, এই স্যাটার্নের সাথে তুমি কী করে থাকতে পারো। ইউ হ্যাভ অ্যান ইম্পেটিয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, ইম্পেটিয়াস নেচার মানে তুমি হচ্ছে তোমার যে স্বভাব সেটা খারাপ, মানে তোমার আচরণ, লোকজনের প্রতি যে আচরণ সেটা খারাপ, এবং তোমার বাইরের দিকটা ভীষণই রুক্ষ। This endeared him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has a forbidding exterior. এবং এই কথাটা শুনে সামনের যে ব্যক্তিটা সে কিন্তু ভীষণ আনন্দিত হয়, কারণ আমরা যতই নরম স্বভাবের হই না কেন, একটা নরম স্বভাবের ব্যক্তিও যদি একটা জ্যোতিষীর কাছে গিয়ে শোনে যে তার বাইরের দিকটা ভীষণ রুক্ষ, তাহলে সেও কিন্তু ভীষণ আনন্দ পায়, কারণ আমরা এটা ভাবতে ভালোবাসি যে আমাদের বাইরের দিকটা রুক্ষ, আমরা ভীষণ রাগী, এই কথাটা আমরা শুনতে ভালোবাসি অন্যের দিক থেকে। যেরকম দেখবে যদি ধরো সামনের কেউ আমাকে বিশেষ করে জ্যোতিষী যদি বলে আমাদেরকে যে তোমার বাইরের দিকটা ভীষণ রুক্ষ, তোমার আচরণের জন্য তোমার এটা হচ্ছে, তখন আমরা ভাবতে ভীষণই ভালোবাসি যে আমাদের বাইরের দিকটা রুক্ষ। তো এত অবধি তোমাদের পার্ট 2টা থাক, নেক্সট ভিডিওতে পার্ট 3 শুরু করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, চিল দেন, বাই।